বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে। তা আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা বাসায় আছো এবং তোমাদের আমি একটা জিনিস আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের যে ওয়েবসাইট আছে সেটা তোমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করবে, এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। তো চলো আজকে আমরা সেই আমাদের যে বিষয়টা সেটাতে ফিরে যাচ্ছি। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে এই পৌরনীতি এবং সুশাসন প্রথম অধ্যায় পরিচিতি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ পৌরনীতি এবং সুশাসন এই শাব্দিক ব্যাখ্যাটা আমি করেছি। আজকে আমরা মূল আলোচনায় চলে আসি। তো পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমাদের যে শিরোনামটা আছে সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতি এবং সুশাসন পরিচিতি প্রসঙ্গে আমরা একটু বলে নিই যে পৌরনীতি শব্দটা আমরা আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এবং সুশাসন কি সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আসো আমরা পৌরনীতি শব্দটা কোত্থেকে এসেছে সেটা নিয়ে আলোচনা করি। পৌরনীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। তাহলে এই সিভিক শব্দটা কোত্থেকে এসেছে? এটা এসেছে সিভিস অ্যান্ড সিভিটাস থেকে। সিভিস শব্দটা কোত্থেকে এসেছে? সিভিস শব্দটি এসেছে কোত্থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ সিভিস থেকে, সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ এটা হচ্ছে কি নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র। অর্থাৎ একটা সময় আমরা কোথায় বসবাস করতাম? পাহাড়ে, জঙ্গলে, গুহায় বসবাস করতাম, তাই না? সেই আদিম গুহাবাসী সমাজ ব্যবস্থা থেকে আমরা সভ্যতার যে পথযাত্রা অতিক্রম করে 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 আমরা আজকে একটা নগর জাতি রাষ্ট্রে পরিণত হয়েছি। অর্থাৎ এই সভ্যতার এই ক্রম বিবর্তনের বিভিন্ন পর্যায়ে মানুষ একসময় কি ছিল? যে সে একটা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করত। এরপরে আমরা দেখি যে সে একটা সমাজবদ্ধভাবে জীবন যাপন করতে করতে আস্তে আস্তে সে নগর রাষ্ট্রে উপনীত হয়েছে। নগর রাষ্ট্র থেকে আজকের এই আধুনিক জাতি রাষ্ট্রে উপনীত হয়েছে। তো আমরা এই যে দেখো যে সময়ের বিবর্তনে মানুষ বিভিন্ন অবস্থা যে বিভিন্ন পর্যায় থেকে যে এই পর্যন্ত এসেছে, সেটা কিভাবে এসেছে? অর্থাৎ মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী। এই বুদ্ধিবৃত্তিক প্রাণী হওয়ার কারণে সে সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিচ্ছে। তো এই যে বদলানো বা মানুষের এই যে ক্রমান্বয়ে যে মানুষ উন্নতির শিখরে আরোহণ করছে, সভ্যতার অগ্রযাত্রায় মানুষ যে ক্রমান্বয়ে নিজেকে বদলাচ্ছে, মানুষ ক্রমান্বয়ে নিজেকে আরো পরিশীলিত করছে, তার জীবনযাত্রাকে আরো সুন্দর করার একটা চেষ্টা করছে। বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার মানুষকে আরো আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো যে এই যে আমরা পরিণতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখো যে আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি তার পেছনে কিন্তু কি আছে? আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তিত রূপগুলো আমরা যদি খেয়াল করি, যেমন ধরো একটা সময় কি ছিল যে রাজারা যে যখন শক্তিতে খুবই শক্তিশালী হতো এবং অন্য একটা রাজ্য দখল করতে এবং তখনকার সেই রাজ্যগুলো দখল করতে এবং সে তারই আধিপত্য বিস্তার করতো, তারই কল্যাণে সে কাজ করতো, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণে কাজ করতো। এখানে কিন্তু নাগরিক তেমন একটা গুরুত্ব পেত না। কিন্তু ক্রমান্বয়ে দেখা গেল কি যে একটা রাষ্ট্র হচ্ছে একেবারে কি বলবো, যে রাষ্ট্রকে যদি আমি আসলে রাষ্ট্র হিসাবে যদি ধরে নেই, তাহলে প্রথমে কি থাকতে হবে? নাগরিক থাকতে হবে, জনগণ থাকতে হবে। তো একটা রাজ্য যতই শক্তিশালী হোক না কেন, সে কিন্তু কখনোই তার রাজ্য চালাতে পারবে না যদি তার প্রচারণা না থাকে, তার নাগরিকরা না থাকে। তাহলে এই যে সভ্যতার কালো যাত্রায় আমরা এই অবস্থায় এসে আজকে উপনীত হয়েছি এবং বুঝতে পেরেছি যে নাগরিকের কি রয়েছে? একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। অর্থাৎ নাগরিক ছাড়া কি হতে পারে না? একটা না নগর রাষ্ট্র হতে পারে, না একটা রাষ্ট্র হতে পারে। তাহলে নাগরিকের এখানে এত এত গুরুত্ব রয়েছে যে আমরা এখানে আর কি করেছি যে পৌরনীতি শব্দটা, অর্থাৎ পৌরনীতির প্রথম শব্দটাই অর্থাৎ সিভিক্স যে আমরা বলছি, যে সিভিক্স কথাটা এসেছে কোত্থেকে? আমরা বলছি যে ল্যাটিন শব্দ সিভিস অ্যান্ড সিভিটাস থেকে। অর্থাৎ সিভিস হচ্ছে নাগরিক, অর্থাৎ প্রথমেই হচ্ছে নাগরিক। তাহলে নাগরিক না থাকলে কিছু হবে না, নগর রাষ্ট্র হবে না, নগর রাষ্ট্রই অর্থহীন হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে পৌরনীতি বলতে আমরা তাহলে কি বুঝি?
যে শাস্ত্রটা সোজা কথায় সহজভাবে আমরা বলি যে পরিণতি বলতে আমরা বুঝি যে শাস্ত্র কি করে, নাগরিক এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়গুলো নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাদেরকে আমরা কি বলতে পারি, সিভিক্স বা পৌরনীতি বলতে পারি। তাহলে দেখো যে এখানে আমরা দেখি যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন দার্শনিকেরা পরিণতি শব্দটাকে, পরিণতির যে সংজ্ঞা, পরিণতির এই যে বিষয়টাকে সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন। যেমন ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞায় বলা হয়েছে, পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তাহলে এখানে দেখো যে আমি যদি শুধু রাজার অনুশাসন মেনে চলি, যেমন একটা সময় ছিল যে প্রজারা অনলি ফর স্টেট, অনলি ফর কিং, যে প্রজারা শুধু কি করবে, রাজার জন্য কাজ করবে, তার স্টেটের জন্য কাজ করবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কেমন, যে নাগরিক বিষয়টা হচ্ছে খুবই এখানে গৌণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি কি করি, যে আমরা যদি নাগরিককে যদি আমরা যথেষ্ট গুরুত্ব না দিই, যে যথেষ্ট মনে না করি, অর্থাৎ নাগরিকের এই যে গুরুত্বটা, অর্থাৎ নাগরিককে কেন্দ্র করেই কিন্তু সবকিছু আবর্তিত হচ্ছে এখন। যে আমরা বলি কল্যাণ রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা কি, যে যেখানে পরিণতি, অর্থাৎ যেই রাষ্ট্র কি করবে, যে তার সমস্ত কাজের মানে উদ্দেশ্য থাকবে কি, জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, যে পরিণতির সংজ্ঞা ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞায় বলা হয়েছিল কি, পরিণতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করেন। এরপর আমরা দেখি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পরিণতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা হয়। অর্থাৎ এটা হচ্ছে, পরিণতি হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটা শাখা, যেখানে সরকারের গঠন, সরকারের সংগঠন বা তার পদ্ধতিটা কি হবে, নাগরিকের অধিকার এবং কর্তব্য সমূহ কি হবে। অর্থাৎ সরকার এখানে সংগঠিতই হচ্ছে কি, যে নাগরিকের, অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি, যে সরকারের কাজটাই হচ্ছে কি নাগরিকদের নিয়ে। যে নাগরিককে যদি আমি সংগঠিত না করতে পারি, আমি যদি একটা রাষ্ট্রকে সফল রাষ্ট্র হিসাবে পরিণত করতে যাই, দেন আমাকে কি করতে হবে, সুনাগরিক গড়ে তুলতে হবে। তাহলে দেখো যে আমরা যারা এখানে এই যে কোনো রাষ্ট্রেই আমরা বসবাস করি না কেন, তাহলে আমরা রাষ্ট্রের অতীব একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আমরা যদি সুনাগরিক হিসাবে গড়ে না উঠি, তাহলে তোমরা কি, যেমন ধরো তোমরা বাংলাদেশের একজন নাগরিক, এখন কথা হলো যে তোমরা যদি যথেষ্ট মানবিকতা সম্পন্ন, অর্থাৎ যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হিসাবে নাগরিক হিসাবে যদি গড়ে না উঠো, তাহলে কি হবে, তোমরা কোনো রাষ্ট্রের কোনো কাজেই লাগতে পারবে না। তাহলে কি হচ্ছে, এই যে দেখো তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো, রাষ্ট্র তোমাদের দায় দায়িত্ব নিচ্ছে, একটা সরকারি প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করছো, তোমাদের কিন্তু কি রয়েছে, রাষ্ট্রের প্রতি তোমাদের একটা দায়িত্ব, অধিকারের পাশাপাশি এই যে তোমরা অধিকারগুলো ভোগ করছো, একটা সরকারি প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করছো, অধিকারের পাশাপাশি তোমাদের কি হচ্ছে, তোমাদের কিন্তু ভবিষ্যতে তোমাদের কিছু কর্তব্য গড়ে উঠছে, অর্থাৎ তোমাদের কিছু কর্তব্য জমা হচ্ছে। অর্থাৎ তোমরা এই যে রাষ্ট্রের পয়সায় তোমরা কিন্তু কি করছো, রাষ্ট্র কিন্তু তোমাদের এখানে যথেষ্ট পরিমাণে এখানে তোমাদের সাবসিডি দিচ্ছে। এখানে তোমরা পড়াশোনা করে কি করছো, এখানে যে তোমরা পড়াশোনা করছো, এখানে কিন্তু কি রয়েছে, জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেটার কিন্তু একটা অংশ আছে এখানে। তাহলে কি হচ্ছে, যে তোমরা রাষ্ট্রের এই সুবিধাগুলো ভোগ করছো, ভবিষ্যতে বিনিময়ে তোমাদের কি করতে হবে, রাষ্ট্রের প্রতি তোমাদের দায়িত্ব পালন করতে হবে। তাহলে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, আজ যারা তোমরা এখানে আছো ছাত্রীরা, তোমাদেরকে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হয়ে উঠতে হবে, যাতে করে তোমরা দেশের শুধুমাত্র নাগরিক না, সুনাগরিক এবং দেশের মানব সম্পদ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা পরিণতির ধারণাটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারি, যত সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে যদি আমরা বলে থাকি যে পরিণতি বলতে আমরা বুঝবো কি, নাগরিকের অধিকার কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝা যাচ্ছে। যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক, রাজনীতিক, অর্থনৈতিক অধিকার এবং অধিকার ভোগের বিনিময়ে নাগরিকের যেসব কর্তব্য পালন করতে হয়, যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের আইন মান্য করা, নিয়মিত কর প্রদান করা, সততার সাথে ভোটদান করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপক অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিষয় নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে আমরা কি বলে থাকি, পৌরনীতি বলে থাকি।
তাহলে এখানে পৌরনীতির যে বিষয়বস্তুগুলো আমরা যদি একটা কলামে যদি আমরা দেখতে চাই, একটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে পৌরনীতি কতগুলো কি করছে আমাদের অর্থাৎ পৌরনীতির যে আলোচনার যে ক্ষেত্রগুলো, সেই আলোচনার ক্ষেত্রগুলো আমরা যদি এভাবে বিশ্লেষণ করি যে দেখো যে পৌরনীতি হচ্ছে পৌরনীতিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। প্রথমে নগর রাষ্ট্র এবং নাগরিক। তাহলে নাগরিকের কি রয়েছে? অধিকার ও কর্তব্য রয়েছে। এরপরে নাগরিকের কি নিয়ে কি আলোচনা করা হয়? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এরপরে রয়েছে নগর রাষ্ট্র, অর্থাৎ পৌরনীতির আমরা মূল দুটো অংশকে আমরা দুই ভাগে ভাগ করেছি। মূল দুটো অংশকে, একটা অংশ রয়েছে নাগরিক আর একটা অংশ রয়েছে নগর রাষ্ট্র। তাহলে এই নগর রাষ্ট্রের রয়েছে রাষ্ট্র, নগর রাষ্ট্র থেকে আমরা কোথায় এসেছি? আজকে রাষ্ট্রে এসেছি। এবং রাষ্ট্র থেকে আমরা কি রয়েছে? একটা আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডল অর্থাৎ বিশ্ব মানবতার একটা অধ্যায় আমরা চলে এসেছি। অর্থাৎ বিশ্বায়নের এই যুগে নগর রাষ্ট্র কিন্তু এখন আর নগর রাষ্ট্রে সীমাবদ্ধ নাই, অর্থাৎ রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে সে আন্তর্জাতিক পরিমণ্ডলে সে অবস্থান করছে, অর্থাৎ আন্তর্জাতিক একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৌরনীতিকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে পৌরনীতির কতগুলো কি রয়েছে? পৌরনীতির কতগুলো বিষয়বস্তুকে আমরা একটা কলামে নিয়ে আসি যে পৌরনীতির পরিধি বা বিষয়বস্তুগুলো কি কি। তাহলে প্রথমে আমরা দেখি যে পৌরনীতি কি করছে? নাগরিকতা পৌরনীতিকে আমরা পৌরনীতি বিষয়বস্তু বলতে গেলে আমরা বলবো কি, পৌরনীতি হচ্ছে কি নাগরিকতা বিষয়ক আলোচনার, অর্থাৎ নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান। অর্থাৎ নাগরিকতার যে বিষয়গুলো, নাগরিক সম্পর্কিত যত আলোচনা আছে সেটা কোথায় আছে? পৌরনীতির মধ্যে আছে। অর্থাৎ দেখো যে পৌরনীতি বলছে যে নাগরিকতার স্বরূপটা কি হবে, অর্থাৎ অতীতে নাগরিকতাকে আমরা কিভাবে বিশ্লেষণ করেছি, নাগরিকরা কিভাবে নাগরিক হতো, নাগরিক হওয়ার তাদের পদ্ধতিটা কি ছিল, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে পৌরনীতির প্রথম কথা হচ্ছে যে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক আলোচনা। পৌরনীতি মানে হচ্ছে যে নাগরিকতা বিষয়ে যেটা আলোচনা করে যেই শাস্ত্রটা, অর্থাৎ নাগরিকতা বিষয়ক শাস্ত্র। তাহলে আমরা দেখি নাগরিক জীবনের নিরাপত্তা ও চেতনার পূর্ণাঙ্গ বিকাশ সাধনের জন্য রাষ্ট্রের উদ্ভব হয়েছে। আমরা যদি বলি যে রাষ্ট্রের উদ্ভব হয়েছে কি জন্য, অর্থাৎ আমরা যদি রাষ্ট্রকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি রাষ্ট্রের কি রয়েছে? চারটা অংশ রয়েছে। একটা হচ্ছে কি জনগণ, সরকার, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব। এখন আমরা যদি সরকারের সার্বভৌমত্ব নিয়েই যদি সন্তুষ্ট থাকি, নাগরিকের নিয়ে যদি আমরা কথাই না বলি, তাহলে কি সেটা রাষ্ট্র হবে? রাষ্ট্র হবে না। অর্থাৎ রাষ্ট্রের মূল কথাই হচ্ছে কি যে এখানে আমাকে চারটা অংশ থাকতে হবে, এই চারটা বিষয় উপাদান যদি না থাকে তাহলে সেটা রাষ্ট্রই হবে না। তাহলে আর দেখো যে নাগরিকতা বিষয়ক শাস্ত্র, অর্থাৎ নাগরিকদের নিয়ে, নাগরিকের জীবন ও নিরাপত্তা ও চেতনা, অর্থাৎ নাগরিকের জন্যই কিন্তু কি হয়েছিল? রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। অর্থাৎ রাষ্ট্র না থাকলে জনগণ যদি না থাকে তাহলে যেমন রাষ্ট্র হবে না। তাহলে রাষ্ট্র যদি একটা বিরাট মরুভূমিতে পরিণত হয়ে যাবে কখন? যখন সেখানে কোনো নাগরিকই থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাগরিক জীবনের নিরাপত্তা এবং চেতনার পূর্ণাঙ্গ বিকাশের জন্যই কি হয়েছিল? একসময় রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। তাহলে সামাজিক সংগঠন সমূহের মধ্যে আমরা দেখি যে এই যে নাগরিক জীবনের যে নিরাপত্তা ও চেতনার পূর্ণাঙ্গ বিকাশের জন্য রাষ্ট্রের উদ্ভব হয়েছে। সামাজিক সংগঠন সমূহের মধ্যে আমরা বলে থাকি যে কতগুলো সামাজিক সংগঠন রয়েছে এই রাষ্ট্রের মধ্যে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বৈধ এবং কর্তৃত্বপরায়ণ একটা সংগঠন হচ্ছে কি রাষ্ট্র। রাষ্ট্র কিভাবে নাগরিকদের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে, অর্থাৎ রাষ্ট্র কি কি সুবিধা দিলে একটা রাষ্ট্রের নাগরিক সুনাগরিক হবে। যেমন ধরো তোমাদের এখন কি হচ্ছে? অবৈতনিক প্রাথমিক শিক্ষা হচ্ছে, তাই না? এরপরে যেমন ধরো আমাদের সরকার বিভিন্ন পর্যায়ে স্টুডেন্টদের বৃত্তি প্রদান করছে। এরপরে অধিকার সচেতনতার জন্য অধিকার সচেতনতার জন্য নাগরিককে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর হচ্ছে যে নাগরিকরা কিভাবে নাগরিক হবে বা তারা কিভাবে সুনাগরিক হবে, বা তারা কি ধরনের অধিকার ভোগ করবে, কি ধরনের কর্তব্য রয়েছে তাদের রাষ্ট্রের প্রতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। সেজন্য বলা হয় যে পৌরনীতিকে তাই কি বলা হয়? পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে আমরা সংক্ষেপে কি বলবো? যে নাগরিকতা বিষয়ক
বিজ্ঞান। পরিণতির পরিধির যদি অন্যতম হচ্ছে কি, এটা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এরপর আমরা বলি যে মৌলিক প্রতিষ্ঠানাদি সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ আমরা বলে থাকি যে পৌরনীতি যে রাষ্ট্রের মধ্যে যে মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে। মৌলিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি, যে পরিবার। আমরা জানি যে রাষ্ট্রের ক্ষুদ্র একক হচ্ছে পরিবার। পরিবারের সম্প্রসারিত রূপই হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ অনেকগুলো পরিবার, যখন রাষ্ট্র তৈরি হয়নি, অনেকগুলো পরিবার মিলেই কিন্তু কি হয়েছিল, একটা জনসমষ্টি তৈরি হয়েছিল, এবং সেই জনসমষ্টি থেকেই আজকে আমরা রাষ্ট্রীয় রূপ দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমরা বলে থাকি যে আদি যুগে কি হয়েছিল, পৃথিবীর শুরুতে কি ছিল, একজন মানব এবং মানবীর সম্প্রসারিত জনগোষ্ঠী হচ্ছে আজকের এই বিশ্বের মহা জনগোষ্ঠী। তাহলে আমরা দেখতে পাই যে পরিবার থেকেই কি হয়েছে, একটা গোষ্ঠীর থেকেই আস্তে 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 সম্প্রসারিত হয়ে জনগণের এই যে ব্যাপক ব্যাপক বা জনগণের এই বিস্তার থেকেই কি হয়েছিল, জনগণ যখন বিশাল সংখ্যা হয়েছে তখন সেটা কি হয়েছে, একটা বিশাল জনসমষ্টি আজকের এই রাষ্ট্রে আমরা দেখতে পাই। বা আমরা বিশ্বজনীন প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, যে সারা বিশ্বময় যত মানব গোষ্ঠী আছে সবারই সম্মিলিত রূপ হচ্ছে কি, আমরা কি বলে থাকি, আমরা একটা বিশ্ব রাষ্ট্র, অর্থাৎ একটা বিশ্বজনীন একটা রাষ্ট্রের রূপ দেখতে পাই আমরা। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই কি হয়, বিশালত্বের সৃষ্টি হয়। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবার নিয়ে, পরিবারের গুরুত্ব বা পরিবারের কাজ কি, একটা পরিবার যদি তার দায়িত্ব নিয়ে একটা নাগরিককে সুষ্ঠুভাবে গড়ে না তোলে, অর্থাৎ তাকে যদি সুচিন্তিত ভাবে বা তাদের যদি সুষ্ঠু জ্ঞানগুলো, অর্থাৎ যে শিক্ষাটা তাদের দিতে হবে, অর্থাৎ আমরা জানি যে একটা শিশু কিন্তু জন্ম হওয়ার পরপরই কিন্তু সে কি করে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় না। তার প্রথম শিক্ষালয় হচ্ছে তার পরিবার। পরিবার থেকে যে মূল্যবোধ গুলো শেখে, পরিবার থেকে সে যে আচার আচরণ গুলো রপ্ত করে, পরিবার থেকে যে দায়িত্ববোধ গুলো সে শেখে, সেগুলোই সে সামাজিক অবয়বে বা সামাজিক পরিমণ্ডলে এসে তার সেই আচরণগুলোর বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং পরিবার যদি তাকে সুশিক্ষিত করে, নৈতিকতার মূল্যবোধে যদি তাকে বলীয়ান করে, তাহলে কি হতে পারে, একটা আদর্শ সমাজ বা একটা আদর্শ রাষ্ট্র তৈরি হতে পারে। সুতরাং পরিবারের এখানে অপরিসীম গুরুত্বের কথাই কিন্তু পরিণীতি আমাদের সুস্পষ্টভাবে বলে, অর্থাৎ আদি প্রতিষ্ঠান হিসেবে পরিবারের ভূমিকা কি বা পরিবারের করণীয় কি, সেগুলো সম্পর্কেও কিন্তু কি করছে, পরিণীতি আলোচনা করে। এরপরে আমরা আসি যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য কি রয়েছে, একটা সরকার রয়েছে। অর্থাৎ একটা পরিণীতি কি আলোচনা করছে, যে একটা রাষ্ট্রের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে সে সম্পর্কে আলোচনা করছে, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর স্বরূপ কি। যেমন ধরো পৃথিবীর সব দেশে কি একই রকম রাজনৈতিক প্রতিষ্ঠান থাকে, থাকে না। যেমন যেখানে যে রাজতন্ত্র আছে সেখানে রাজনৈতিক প্রতিষ্ঠান একরকম, যেখানে সমাজতন্ত্র আছে সেখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো একরকম। এক এক দেশে এক এক রকমের প্রতিষ্ঠান আছে। তাহলে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংজ্ঞা কি, বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি রকমের হয়ে থাকে। যেমন ধরো পৃথিবীর সব দেশেই কি রয়েছে, সরকার ব্যবস্থা রয়েছে, তাই না। অর্থাৎ পৃথিবীর সব দেশের যে সরকার ব্যবস্থা রয়েছে তার কিন্তু সবগুলো এক না, বা কেন একরকম না। কিন্তু মৌলিক যে বিষয়গুলো, যেমন ধরো পৃথিবীর যত রাষ্ট্রই এখন আছে না কেন, সবগুলো রাষ্ট্রেরই কি থাকতে হবে, আবশ্যকীয় ভাবে চারটে উপাদান থাকতেই হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে রাষ্ট্র বিভিন্ন দেশে যেরকমই হোক না কেন, রাষ্ট্রের উপাদান অবশ্যই একই রকম থাকতে হবে, কিন্তু সরকারের যে রূপরেখা সেটার ভিন্নতা থাকতেই পারে। যেমন কোথাও সমাজতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কোথাও গণতন্ত্র। অর্থাৎ রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর স্বরূপ কি বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাজ কি, এগুলো নিয়ে আলোচনা করে। এরপর আমরা দেখছি যে নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে। পরিণীতি কি করে, রাজনীতির অর্থাৎ নাগরিকের স্থানীয় রূপটা কি হবে, অর্থাৎ স্থানীয় পর্যায়ে স্থানীয় শাসন, স্বায়ত্ত শাসনগুলো কি, জাতীয় রূপটা কি, আন্তর্জাতিক রূপটা কি, এগুলো নিয়ে কিন্তু কি করছে, পৌরনীতি আলোচনা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিক আমাদের যে নাগরিকের বিভিন্ন, অর্থাৎ একটা নাগরিক
তার পারিপার্শ্বিকতা সম্পর্কে, তার রাষ্ট্র সম্পর্কে সবকিছু কিন্তু সে পরিষ্কার হয়ে জানতে পারছে পরিণতি পাঠের মাধ্যমে। তাহলে যেমন ধরো আজকে আমাদের কি রয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসনগুলোর যে রূপরেখা আছে, যেমন আমরা কি বলি ওয়ার্ড কাউন্সিল আছে, পৌরসভা আছে, তারপরে ইউনিয়ন পরিষদ আছে, এগুলো হচ্ছে স্থানীয় রূপ। তারপর জাতীয় রূপ, যেমন আমাদের কি রয়েছে, জাতীয় পর্যায়ে আমাদের নির্বাচন হয়, যেমন ধরো আমাদের সংসদ নির্বাচন হচ্ছে, মানে আমাদের জাতি রাষ্ট্রের স্বরূপরা বা জাতীয় রাষ্ট্রের অর্থাৎ মানে পুরো রাষ্ট্রীয় বা কেন্দ্রে আমাদের সরকারের সংগঠনগুলা কেমন হবে, এগুলো নিয়েও কিন্তু কি করে, পরিণতি আলোচনা করে। তারপর যেমন ধরো আন্তর্জাতিক রূপ, অর্থাৎ আমরা যখন একটা বৈশ্বিক পরিমণ্ডলে যখন আমরা নিজেদের অবস্থান চিন্তা করি, তখন আমরা দেখি যে আমরা আজকে বিশ্ব মানবতা, আমরা একে অপরের সাথে সংযুক্ত হচ্ছি, আমরা পারস্পরিক মত বিনিময় করছি, এর ফলে আমরা কি হচ্ছি, আমরা একটা বৈশ্বিক একটা নাগরিকত্ব আমরা লাভ করছি, অর্থাৎ বৈশ্বিক পরিমণ্ডলে আমরা সবাই মানব সন্তান, আমরা সবাই একে অন্যের সাথে, আমরা হয়তো রাষ্ট্রীয়ভাবে আমরা মানে আমাদের হয়তো একটা সীমারেখা থাকলেও আমরা বৈশ্বিক পরিমণ্ডলে আমরা সবাই মানুষ, আমরা সবাই মানবতার জয়গান গাই। এরপর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। দেখো আমরা কি বলি যে গণতন্ত্র, গণতন্ত্রকে আমরা সবাই পছন্দ করি। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এক ধরনের শাসন ব্যবস্থা যেটা আমাদের বিশ্বের সর্বত্র এখন বিরাজমান আছে। অর্থাৎ এটা এমন একটা শাসন ব্যবস্থা যেটা নিয়ে সবাই একটা আকাঙ্ক্ষা করে, সবাই এটাকে পছন্দ করে। এমন একটা সময় ছিল যে যখন সারা বিশ্বে কোথাও গণতন্ত্র ছিল না। অর্থাৎ গণতন্ত্র মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে যেটা জনগণের শাসন। এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, এই মূল্যবোধ গুলো কিভাবে মানুষের ভিতরে জারিত হয়েছে, কিভাবে মানুষ গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে অবহিত হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে জনগণ তার রাষ্ট্রের সদস্য হিসাবে তার অধিকারগুলো কি, তার কর্তব্যগুলো কি, এগুলো সম্পর্কে মানুষ সচেতন হয়েছে। তাহলে আমরা দেখি যে বিশ্বের জ্ঞানী লোকেরা কিন্তু জনগণকে কি করেছে, আলোকিত করেছে। একটা দেশ শাসন করতে পারে, একজন শাসক একটা দেশ শাসন করতে পারে, কিন্তু জনগণের যে মানসিক গঠন, এই গঠনে কিন্তু কি করে, একজন জ্ঞানী ব্যক্তির একটা অপরিসীম ভূমিকা রয়েছে। অর্থাৎ একটা জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে, জ্ঞানের আলোকে আলোকিত হয়েই কিন্তু মানুষ কি করেছে, সভ্যতার অগ্রযাত্রায় নিজের ভূমিকা রেখেছে। এরপর আমরা দেখি নাগরিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। নাগরিক জীবনটা কেমন হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো কি, আমরা সেই সম্পর্কে কিন্তু পরিণতি পাঠ করে জানতে পারি। এরপর হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞানীগণ বা দার্শনিকগণ যুগে যুগে আমরা দেখেছি তারা রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন, তথ্য উপাত্ত দিয়েছেন, একজন একটা তথ্য দিয়েছেন, আরেকজন এসে সেটার কিছু অসারতা তুলে ধরেছেন, আবার নতুন নতুন তত্ত্ব এসে দাঁড় করিয়েছেন। তাহলে এভাবে আমরা দেখি যে পরিণতি পাঠ করে আমরা সেই রাজনৈতিক তত্ত্বগুলো জানতে পারি। এরপর হচ্ছে সমাজ এবং রাষ্ট্র সম্পর্কিত। সমাজ আগে কেমন ছিল, বর্তমানে এখন কেমন আছে, সমাজের এই পরিবর্তনের পেছনে মানুষ কিভাবে নিজে চালিকা শক্তি হিসাবে নিজে কাজ করেছে, বা এখানে রাষ্ট্রের ভূমিকা কি, অর্থাৎ সমাজ কিভাবে উৎপত্তি হয়েছে, বা রাষ্ট্রের উৎপত্তিতে সমাজের কি ভূমিকা ছিল, এভাবে বিভিন্ন তত্ত্বগুলো কিন্তু আমরা পরিণতি পাঠ করে জানতে পারি। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত যে যে মতবাদগুলো, যে রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে, কি কি মতবাদ আছে এরা এই রাষ্ট্রের উৎপত্তির পেছনে, এগুলো আমরা পরিণতি পাঠ করে জানতে পারি। এরপর হচ্ছে কি আইন ও বিচার ব্যবস্থা। আইনের উৎস কি, আইন মানুষ কেন মান্য করে, আইন মান্য না করলে মানুষের কি কি ক্ষতি হবে, অর্থাৎ আইনের যে চুলচেরা বিশ্লেষণ, অর্থাৎ আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধাশীল হওয়ার যে বিষয়টা, এটাও কিন্তু কি করছে, পরিণতি তুলে ধরছে। অর্থাৎ পরিণতি মানুষকে উপলব্ধি করতে সক্ষম করায় যে মানুষ কেন আইন মান্য করবে, এবং এই আইন মান্য করার পেছনে মানুষের কি কি কল্যাণ নিয়োগ রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি পরিণতি পাঠ করে। এরপর হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা কি, অর্থাৎ তুমি যদি কখনো কোনো অন্যায় শিকার হও, বা তুমি যদি কোনো জুলুমের শিকার হও, তাহলে তুমি কোথায় যাবে, কোথায় তুমি এর প্রতিকার চাইতে পারো। অর্থাৎ আমরা যদি সমাজে শান্তির সাথে, নিরাপত্তার সাথে আমরা যদি বসবাস করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আইন সম্পর্কে জানতে হবে, বিদ্যমান বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, যে কোথায় গেলে তুমি তোমার অধিকার সংরক্ষণের জন্য দাবি দাওয়া করতে পারো, কোথায় তুমি বিচার চাইতে পারো, এগুলো তোমাকে পরিণতি পাঠ করে জানতে হবে। এরপর হচ্ছে যে নাগরিক জীবনের স্থানীয় সমস্যাবলী এবং প্রতিষ্ঠান সমূহ। আমরা নাগরিক জীবন আমাদের
জীবনযাপনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তাহলে আমরা এই সমস্যাগুলো প্রতিকার আমরা কোথায় পাবো, বা আমাদের এই প্রতিকারের জন্য আমরা কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হব, এগুলো নিয়েও কিন্তু কি করে পরিণীতি আলোচনা করে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কি, যে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক কি। অর্থাৎ পরিণীতি কি করছে, রাষ্ট্রের সাথে নাগরিকের যে একটা সেতু বন্ধন সেটা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে জনগণের জন্যই রাষ্ট্র। কথাটা এখন এরকম যে জনগণের জন্যই কিন্তু রাষ্ট্র। এমন একটা সময় ছিল যে রাষ্ট্র জনগণের জন্য নিজেকে উৎসর্গ করবে, কিন্তু এখানে এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে রাষ্ট্রের জন্য জনগণ নিজের রাষ্ট্র সর্বতোভাবে চেষ্টা করবে কিভাবে নাগরিক কল্যাণ নিশ্চিত করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জনগণের রাষ্ট্রের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরো আমরা কি করি, যে একটা রাষ্ট্রকে যদি আমরা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আমরা সবাই মিলে চিন্তা করি কাকে ভোট দিলে বা কোন কোন জনপ্রতিনিধিকে, যোগ্য জনপ্রতিনিধিকে আমরা যদি নির্বাচন করতে পারি তাহলে আমাদেরই কল্যাণ হবে। এই যে মানুষের যে সচেতনতা বোধ, তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা ধ্যান ধারণা, এগুলো কিন্তু কোথা থেকে মানুষ পেয়েছে, এগুলো রাজনীতি পরিণতি অধ্যয়ন করে মানুষ জানতে পারে। যে এমন একটা সময় ছিল যে রাজনীতিতে জনগণের কোনো অংশগ্রহণই ছিল না। তাহলে এই যে মানুষগুলো যারা একেবারেই রাজনীতি সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ ছিল, তাদেরকে কিন্তু ওয়াকিবহাল করেছে, তাদেরকে সচেতন করেছে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী। অর্থাৎ এমন একটা সময় ছিল, এই বাংলাদেশের প্রেক্ষাপটেই আমি বলে থাকি, যে আহ অনেকেই শিক্ষা দীক্ষায় কোনো মানে শিক্ষার কোনো আলোই তাদের মধ্যে ছিল না। কিন্তু এই দেশে আস্তে আস্তে করে দেখা গেছে কি, উচ্চবিত্ত থেকে তারপরে মধ্যবিত্ত, এরকম পর্যায়ক্রমে যখন মানুষ শিক্ষিত হতে থেকেছে বা তারা উদারনীতি গণতন্ত্র সম্পর্কে শিখেছে, সাম্য অবস্থা সম্পর্কে শিখেছে, সামাজিক সংগঠন কি এগুলো সম্পর্কে সচেতন হয়েছে, নাগরিকের তার হিসাবে মানুষ কি কি অধিকার ভোগ করতে পারে, একটা মানুষ হিসাবে মানুষের মৌলিক মানবাধিকার গুলো কি, এই সম্পর্কগুলো সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে যখন মানুষ জেনেছে, তখন তারা কি করেছে, আপামর জনগোষ্ঠীকে সে শিক্ষার আলোয় শিক্ষিত করেছে, এবং মানুষ আস্তে আস্তে জেগে উঠেছে তার নিজস্ব অবস্থান সম্পর্কে, যে আমাকে কি করতে হবে, আমার করণীয় কি, এই বিষয়গুলো সম্পর্কে তারা জেনেছে। এবং যখনই তারা জেনেছে, তখন তারা দেখেছে যে তারা কি রয়েছে, তারা একেবারে অত্যাচারের নাগপাশে তারা আবদ্ধ হয়ে আছে। বিভিন্ন রকমের শোষণ জুলুমের নির্যাতনে তারা নিষ্পেষিত হয়ে যাচ্ছে। সুতরাং আগামী প্রজন্মকে তারা যদি আলোকিত করতে চায়, তারা যদি একটা সুব্যবস্থার অধীনে যদি তারা বসবাস করতে চায়, এবং তারা যদি একটা আলোকিত সমাজ গঠন করে দিয়ে যেতে না পারে, তাহলে তার পরবর্তী বংশধররা জুলুমের শিকার হবে, তারা মানবেতর জীবন যাপন করবে তাদেরই মতো। অর্থাৎ এই যে প্রাচীন ইতিহাসগুলো সামনে তুলে এনেছে এবং মানুষকে যে তার অধিকার বোধ সম্পর্কে সচেতন করেছে, এটার ক্ষেত্রে পরিণীতি একটা বিশাল, আমি বলবো যে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানুষের অধিকার সচেতনতার ক্ষেত্রে। তাহলে এই যে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মানুষ যে তার অধিকার ছিনিয়ে এনেছে, সে গণতান্ত্রিক আন্দোলন করেছে, সমাজতান্ত্রিক আন্দোলন করেছে, এবং যেমন ধরো তোমরা ফরাসি বিপ্লবের কথা এখানে বলতে পারি, যে একসময় কি ছিল, রাজতন্ত্র ছিল ফরাসিতে, ফ্রান্সে, সেখানে মানুষ ফরাসি বিপ্লব করেছে, যেটা 1789 সালে যেটা হয়েছে। এবং এই আন্দোলনের ফলে কি হয়েছে, বিশ্বব্যাপী একটা আন্দোলনের জোয়ার চলে এসেছে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শোষণ শাসনের ভিত্তিমূলকে একেবারে ঘুরিয়ে দিয়ে, নাড়িয়ে দিয়ে মানুষ কি করেছে, সেখানে গণতন্ত্রের পতাকা উত্তোলিত করেছে এবং মানুষকে অধিকার সচেতন করেছে, সাম্য মৈত্রীর জয়গানে পৃথিবীবাসীকে সচেতন করেছে। তাহলে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনগুলো সম্পর্কে সচেতন করেছে, অবহিত করেছে মানুষকে, তার চেতনাকে জাগিয়ে তুলেছে তার বিভিন্ন শাস্ত্র, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পৌরনীতি। তারপরে হচ্ছে সাংবিধানিক অগ্রগতি। আমরা আসলে সংবিধান শব্দটা অনেকেই শুনে থাকি, কিন্তু সংবিধান কি আমরা কিন্তু জানি না, তাই না? কি তোমরা জানো? আসলে জানো না। তাহলে হচ্ছে কি সংবিধান, যেমন বাংলাদেশে কি রয়েছে, একটা সংবিধান রয়েছে না? তাহলে সংবিধান হচ্ছে কি, যে সংবিধানকে আমরা সংক্ষেপে বলতে পারি সেই সমস্ত মৌলিক নীতিমালার সমষ্টি, রীতিনীতির সমষ্টি, যার মধ্যে দিয়ে যেগুলো অনুসরণ করে একটা রাষ্ট্র পরিচালিত হয় বা সরকার ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে সেই সাংবিধানিক অগ্রগতি, পৃথিবীতে কিন্তু মানুষ তার অধিকারগুলো এমনি এমনি পায়নি, সেটার জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, সংবিধান প্রতিষ্ঠা করতে হয়েছে, যে সংবিধানের আলোকে মানুষ তার গণতান্ত্রিক মূল অধিকারগুলো ফিরে পেয়েছে। অর্থাৎ সাংবিধানিক অগ্রগতি, অর্থাৎ সংবিধানটা কখন এসেছে, সংবিধান কি, সাংবিধানিক ভাবে তারা কখন আস্তে আস্তে করে তার অধিকারগুলো ফিরে পেয়েছে, এগুলো নিয়ে কিন্তু পরিণীতি আলোচনা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৌরনীতির কি রয়েছে, অনেক অনেক গুরুত্ব রয়েছে।
তোমরা পরিণতি বিষয়টা তোমরা পড়ার চেষ্টা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশ্ন পদ্ধতি। তোমরা জানো যে তোমাদের কিন্তু কি রয়েছে, সৃজনশীল পদ্ধতির আওতায় তোমরা আছো। তোমাদের সৃজনশীল পদ্ধতিতে তোমাদের প্রশ্নপত্রের উত্তর দিতে হবে। তো আমি তোমাদেরকে এখানে একটা বইয়ের নাম বলে দিচ্ছি, যে তোমরা অনেকগুলো বই বাজারে আছে, তার মধ্যে একটা বইয়ের কথা বলছি, যে এখানে কিন্তু তোমাদের সুস্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে তোমাদের প্রশ্নের ধরনটা কি হবে এবং তোমরা সেই প্রশ্নটা কিভাবে উত্তর দেবে। ঠিক আছে? অর্থাৎ দেখো এই বইটাতে সুন্দর করে দেওয়া আছে যে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন পদ্ধতি বা কাঠামোটা কি, এবং সেই কাঠামোর আওতায় তোমরা কিভাবে তোমাদের যে লেখাপড়াগুলো, তোমরা যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানবে, সেই জানাটা তোমরা কিভাবে প্রেজেন্ট করবে, কিভাবে তোমরা তোমাদের জানা বিষয়গুলোকে উপস্থাপন করবে, সেটা এই বইতে সুন্দর করে দেওয়া আছে। এই বইটা নাসির পাবলিকেশন বের করেছে। এরপরেও বাজারে বিভিন্ন বই আছে, যেমন অক্ষরপত্র আছে, তোমার পুঁথি নিলয় আছে, কাজল ব্রাদার্স আছে। তোমরা বইগুলো ফলো করো, ঠিক আছে? সবগুলোই তোমরা ভালো। তারপরেও তোমরা আসল কথা হচ্ছে যে তোমরা কিভাবে প্রশ্নগুলা শিখবে এবং প্রশ্নগুলোর উত্তরটা দেবে, সেই বিষয়টা আসলে তোমাদের ভালো করে জানতে হবে। তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম যে পরিণতির বিষয়গুলো কি, অর্থাৎ পরিণতির বিষয়বস্তুগুলো আমরা আজকে আলোচনা করলাম। পরিধি বা বিষয়বস্তুগুলো আমরা আজকে আলোচনা করেছি। তাহলে তোমরা বাসায় এই বিষয়গুলো তোমরা আলোচনা ভালো মতো পড়ে নিবে। এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কি যে পরিণতি নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অর্থাৎ অতীতে কি আমরা আসলেই নাগরিক হিসাবে বিবেচিত হতাম, বর্তমানে হচ্ছি, তাই না? এবং ভবিষ্যতে আমরা আমাদের নাগরিকতার এই বিষয়টা কিরকম হবে। অর্থাৎ আমরা বলে থাকি যে পরিণতি হচ্ছে মানুষের জ্ঞান ভান্ডারের সেই মূল্যবান শাখা, যা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তার স্থানীয়, জাতি এবং আন্তর্জাতিক বিষয়টা নিয়ে আলোচনা করে। এই জন্য পরিণতিকে যদি আমরা পাঠ করি, পরিণতির মানুষের আমরা অধিকার সচেতন হব, কর্তব্য সচেতন হবে এবং আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা আমাদের করণীয় সম্পর্কে আমরা সচেতন হব। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের যে বুক লিস্ট দেওয়া আছে, সেই বুক লিস্ট অনুযায়ী তোমরা লাইব্রেরিতে যে একটু ঘেটে দেখবে যে কোন বইগুলা ভালো, তোমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ঘরে বসে আছি, এখন কিন্তু আমাদের একটা অবসর সময় আছে, তাই না? ব্যস্ত হওয়ার আগে আমরা অবসর সময়টাকে কাজে লাগাই। আমরা যদি সময়টাকে সুন্দরভাবে, যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই কামিয়াবি হব। তোমাদের সবার মঙ্গল কামনা করে, সুন্দর জীবনের প্রত্যাশা যা করে আমি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।